হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো সোনার কেল্লায় জখের ধন সিনেমাটাকে নিয়ে, যেটা জখের ধন সিরিজের থার্ড পার্ট। আপনারা প্রত্যেকেই জানেন পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং অবশ্যই কোয়েল মল্লিক। তো এই সিনেমাটাকে নিয়ে আমি এক্সাইটেড ছিলাম। ফার্স্ট কথা তো আমার এই জাতীয় ট্রেজার হান্ট বা এই জোনের সিনেমাগুলো ভালো লাগে, এবং তা বাদ দিয়ে অবশ্যই বিমল এবং কুমারের যে গল্পগুলো, হেমেন্দ্র কুমার রায়ের, সেগুলো আমি ছোটবেলায় পড়েছিলাম। আমার ফার্স্ট দুটো সিনেমাও মন্দ লাগে না, এবং যেটা বললাম যে জেনারেলি এই যে সিনেমাগুলো, বিকজ ওটা একটা গল্পের বই পড়ার ভাইব দেয়, তো আমার এই সিনেমাগুলো ভালো লাগে। ঠিক আছে, তো সিনেমাটা কেমন হলো? তো দেখুন, আমাকে যদি এক কথায় ডিসক্রাইব করতে বলা হয়, আমি বলবো এটা বেশ ডিসেন্ট একটা সিনেমা কিন্তু হয়েছে। ঠিক আছে, এবার এই সিনেমাটার যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে এই যে হেমেন্দ্র কুমার রায়ের সৃষ্টি, বিমল এবং কুমার, তাদেরকে সত্যজিৎ রায়ের ইউনিভার্সটায় নিয়ে আসা। ঠিক আছে, সত্যজিৎ রায় এবং ফেলুদার যে ইউনিভার্সটা আছে সেটাতে বিমল এবং কুমারকে নিয়ে আসা, তো একটা ক্রস ওভার কাইন্ড অফ। এবং এই গল্পটা কিন্তু একটা সোনার কেল্লার ডিফ্যাক্টো স্পিরিচুয়াল সিকুয়াল, এবং ওই গল্পটারই কিন্তু কন্টিনিউয়েশন। কারণ আমরা সোনার কেল্লায়, সত্যজিৎ রায়ের সোনার কেল্লায় যে বাচ্চা মুকুলকে দেখতে পেয়েছিলাম, জাতিস্বর, যার গত জন্মের কথা মনে পড়ে, সেই ক্যারেক্টারটাই কিন্তু এখন এজেড হয়ে আমরা দেখতে পাচ্ছি। তো ইটস আ কন্টিনিউয়েশন অফ দ্যাট স্টোরি, একটা ডাইরেক্ট কন্টিনিউয়েশন। এবং তা বাদ দিয়ে সত্যজিৎ রায় আরও একটা সৃষ্টি, পরশ পাথর, সেটাও কিন্তু এই গল্পের খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে পাথরে কোনো ধাতু ছোঁয়ালে সোনা হয়ে যাবে, পরশ পাথরের যে মিথটা আছে, ফিলোসফার স্টোন, তো সেটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই গল্পে। এবার আপনারা এটাকে বলতেই পারেন, যেটা আমি ট্রেলার রিভিউর সময়ও বলেছিলাম, যে ইউ ক্যান বি সিনিক্যাল অ্যান্ড সে দ্যাট যে এটা তো এনক্যাশমেন্ট হচ্ছে সত্যজিৎ রায়ের নামে বা ফেলুদার নামে। বা আপনারা একটু অপটিমিস্টিকও হতে পারেন যে ক্রস ওভার কালচারটা এটা তো সারা পৃথিবীতেই হয়। তো ইউ ক্যান সি দ্য গ্লাস হাফ ফুল অর হাফ এমটি, এবং দুটোই ইকুয়ালি ভ্যালিড। এই যে এনক্যাশমেন্টের কথাটাও যেরকম ভ্যালিড, ঠিক সেরকম ভাবে ক্রস ওভারের কথাটাও ভ্যালিড। তো যাই হোক, ওভারঅল আমি যদি অবজেক্টিভলি সিনেমাটাকে জাজ করি, সিনেমাটা কিন্তু বেশ ডিসেন্ট একটা সিনেমা হয়েছে। কোনো দুর্দান্ত মাস্টারপিস সিনেমা অবশ্যই নয়, আবার খারাপ সিনেমাও কিন্তু নয়। একটা স্ট্যান্ডার্ড কিন্তু সিনেমাটার আছে। এবং এই যে এই জাতীয় সিনেমা যেগুলো আসছে, ট্রেজার হান্ট বা ডিটেকটিভ ফিকশন, রিসেন্ট আমরা যে সিনেমাগুলো দেখছি বাংলা সিনেমার থেকে, টলিউডের থেকে, তার তুলনায় কিন্তু সোনার কেল্লায় জখের ধন অনেকটাই বেটার একটা সিনেমা। ওভারঅল ইটস আ ডিসেন্ট ফিল্ম। তো সিনেমাটার পজিটিভ নেগেটিভ নিয়ে কথা বলবো। তো সিনেমাটার প্রথম যে পজিটিভ আমি বলবো সেটা হচ্ছে এটা যেভাবে ব্যাকড্রপটাকে তুলে এনেছে। দেখুন, এই যে সোনার কেল্লা, জয়সালমীর ফোর্ট, যেটা সোনার কেল্লা হিসাবে গল্পে উঠে আসে, এই জায়গাটাকে না দুর্দান্ত ভাবে দেখিয়েছে। সিনেমাটোগ্রাফির কাজ সিনেমাটাতে খুব ভালো। সিনেমাটার মধ্যে একটা স্কেল আছে, একটা প্রিমিয়ামনেস আছে, যেটা সবসময় বাংলা সিনেমাতে অনেক ক্ষেত্রে মনে হয় যে একটু বাজেট কম, সেটা ভিজিবল হয়ে যায়। এখানে কিন্তু সেটা হয়নি। তো জিনিসটার মধ্যে একটা প্রিমিয়ামনেস আছে, স্কেলটা আছে, এবং সিনেমাটোগ্রাফিক্যালি জয়সালমীর ফোর্টটাকে খুব সুন্দর দেখিয়েছে। এবং এই জাতীয় গল্পে কি দরকার বলুন তো? এই জাতীয় গল্পে আপনার যে ব্যাকড্রপটা, সেটাকে কোথাও গিয়ে জীবন্ত হতে হবে। ইট নিডস টু বি ট্রিটেড লাইক আ ক্যারেক্টার। এখানে কিন্তু এক্স্যাক্টলি সেটাই করা হয়েছে। এই যে জয়সালমীর ফোর্ট, যারা বেড়াতে গেছেন দেখেছেন, ইউজ জায়গা, এবং সেটার মধ্যেই একটা কাইন্ড অফ ছোটখাটো একটা শহর বস করে, সেটাকে খুব সুন্দর করে দেখিয়েছে। জয়সালমীর ফোর্টটা এই গল্পের কিন্তু একটা চরিত্রের মতো করে ট্রিট করা হয়েছে। তো এই জিনিসটা ফার্স্ট অফ অল খুব ভালো লেগেছে আমার, যে শুধুমাত্র গিমিকি ওয়েতে যে আমি জয়সালমীরে বেস করছি তা না, দ্য সেটিং অ্যাকচুয়ালি বিকামস আ পার্ট অফ দ্য স্টোরি অ্যান্ড অলমোস্ট ট্রিটেড লাইক আ ক্যারেক্টার। এটা একটা ভালো পারফরমেন্সেস, প্রত্যেকের ভালো। পরমব্রত চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তী এবং কোয়েল মল্লিক এই প্রত্যেকেই ভালো অভিনেতা, এবং তৃতীয়বার করে এই রোলটা করছেন, তো তাদের পারফরমেন্স ভালো। অ্যাকচুয়ালি কোয়েল মল্লিককে আমি অনেকদিন বাদে বড় স্ক্রিনে দেখলাম। আমি যেহেতু আমি জানেনি সিনেমা খুব বেছে বেছে দেখতে যাই, তো আমি লাস্ট বোধহয় জখের ধন ওয়ানেই দেখতে গেছিলাম কোয়েল মল্লিককে বড় স্ক্রিনে, যেহেতু নিতিন মাসের সিনেমাগুলো আমার হলে গিয়ে দেখা হয়নি। তো অনেকদিন বাদে দেখে ভালো লাগলো। আর তা বাদ দিয়ে সাপোর্টিং অভিনেতাদের মধ্যে মুকুল বাবুর যিনি রোলটা করেছিলেন, তার পারফরমেন্স বেশ ভালো। এবং জ্যামি ব্যানার্জি এই ছবির ডিফ্যাক্টো ভিলেন, উইদাউট গোয়িং ইনটু দ্য ডিটেলস, তাহলে স্পয়লার হয়ে যাবে। জ্যামি ব্যানার্জির কাজ কিন্তু বেশ ভালো। এছাড়াও সাহেব চ্যাটার্জির কাজও আমার ভালোই লেগেছে। তো ওভারঅল পারফরমেন্সেস এর দিক দিয়ে কিন্তু বেশ ভালো।
আর থার্ড আমি যে পজিটিভ কথাটা বলবো সেটা হচ্ছে, দেখুন এটা একটা ট্রেজার হান্টের সিনেমা, ঠিক আছে? এবার ট্রেজার হান্টের সিনেমা বা গল্পতেও আমরা যখন পড়ি, এটা কি হয়, ইটস এ সিকোয়েন্স অফ ইভেন্টস, তাই তো? যে একটা ক্লু লিডস টু অ্যানাদার ক্লু, সেটা আর একটা ক্লুতে এরম করে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস ধরে একটা ফাইনাল রিভিলেশনস আসছে। তো এই যে সিকোয়েন্স অফ ইভেন্টস, এটাকে কিন্তু ভালোভাবে সাজানো হয়েছে, জিনিসটা আপনাদের কিন্তু ইন্টারেস্ট হোল্ড করে রাখতে পারে। এবার আমি বলবো না যে সেটা কোনো এক্সট্রাঅর্ডিনারি কিছু, বাট খুব সিম্পলিস্টিকও কিন্তু নয়, মানে এই নয় যে আপনি 5 মিনিট দেখে বাকিটা বুঝে যাবেন। সেটার মধ্যে কিন্তু একটা লেভেল অফ কমপ্লেক্সিটি রাখা হয়েছে, যেটা আমার ভালো লেগেছে। এবং ওভারঅল যে সাজানোটা, এবং কোথায় গিয়ে ইনফরমেশন দিতে হবে, কোথায় গিয়ে ইনফরমেশন উইথহোল্ড করতে হবে, একটা তো ট্রেজার হান্টের সিনেমার বা থ্রিলার সিনেমার ইন নেচার, এই ইনফরমেশন উইথ হোল্ডিং কতটা আমি দর্শককে দেখাবো, কতটা আমি উইথহোল্ড করবো, এটা তো ইম্পর্টেন্ট। এটা কিন্তু বেশিরভাগ জায়গাতে ভালো করা হয়েছে। তো ওভারঅল এই জিনিসটা, এই সিকোয়েন্স অফ ইভেন্টসটা, এই যে ট্রেজার হান্টের ব্যাপারটা, এটা কিন্তু ভালো দেখানো হয়েছে। আরো একটা জিনিস যেটা ভালো করা হয়েছে সেটা হচ্ছে, এই সিনেমাটার কিন্তু ট্রিটমেন্টটা বেশ মেদহীন একটা ট্রিটমেন্ট। আমি বলি না জিরো ক্যালোরি, এই সিনেমাটা কিন্তু তাই। আমরা কি দেখি যে আমরা এই জাতীয় সিনেমার ক্ষেত্রে, যেহেতু এটা একটা ফ্যামিলি অডিয়েন্সকে টার্গেট করে, তো অনেক কমেডি ঢোকানো হয়, অনেক আর কি এই জাতীয় এলিমেন্টস ঢোকানো হয়। এখানে কিন্তু সেটা করা হয়নি। এই সিনেমাটাকে কিন্তু পুরোপুরি 95% অফ দ্য টাইম এই অ্যাডভেঞ্চারটা, এই ট্রেজার হান্টটার ওপরেই ফোকাস করে। এই যে ওর গল্পটা, মুকুলের মানে গত জন্মের কাহিনী এবং তার সাথে পরশ পাথরের সম্পর্কটা, এটার ওপরেই ফোকাস করে, ঠিক আছে? তো যেটা অনেক সময় হয় না এই জাতীয় সিনেমার ক্ষেত্রে, একটা জোর করে কমেডির ব্লক ঢুকিয়ে দিল, যেটা স্ক্রিন প্লের যে ফ্লোটা ছিল, ন্যাচারাল ফ্লোটা, সেটাকে ডিস্টার্ব করছে। এখানে কিন্তু সেটা করা হয়নি। স্ক্রিন প্লে যে প্রত্যেকটা জায়গায় দারুণভাবে ওয়ার্ক করছে তা না, বাট স্ক্রিন প্লেটা স্মুথলি ফ্লো করছে, কোথাও ল্যাক করছে না, যেহেতু জোর করে কমেডি টমেডি ঢোকানো হয়নি। এবং ওভারঅল যে রিসার্চের বিষয়পত্রগুলো সায়ন্তন ঘোষালের সিনেমাতে আমরা আগেও দেখেছি, ইট ইজ ভেরি ওয়েল রিসার্চড এবং অনেক ইনফরমেশন উঠে আসে। এবং যেটা প্রথমেই বললাম যে জয়সালমীরের ফোর্ট জায়গাটাকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তো এগুলো ভালো দিক। এবার খারাপ দিকে ঢোকার আগে আমি অ্যাকশনটাকে নিয়ে একটু কথা বলতে চাই। অ্যাকশনটা আমি ভালোও বলবো না, খারাপও বলবো না। এখানে ক্যারেক্টারগুলোকে দেখুন ভীষণভাবে রক্ত মাংসের ট্রিট করা হয়, ঠিক আছে? এবং রক্ত মাংসের ট্রিট করার জন্য এই ক্যারেক্টারগুলো কিভাবে যে অ্যাকশনটা করছে, সেটার মধ্যেও কিন্তু খুব স্টাইলাইজড বা খুব লার্জার দ্যান লাইফ ব্যাপারটা নেই। মানে এই অ্যাকশনটা আমরা ফেলুদার সিনেমাগুলোতে দেখি, সন্দীপ রায়ের ফেলুদাতে বিশেষ করে, বা এই যে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়রা রক্তবীজ বা বহুরূপীতে যতটুকু ছিল, ওই টাইপের অ্যাকশন, মানে জিনিসটা লার্জার দ্যান লাইফ কিন্তু নয়, কারণ ক্যারেক্টারগুলোকে রক্ত মাংসে ট্রিট করা হয়েছে। এবং আরো একটা কথা বলতে ভুলে গেলাম, যে এখানে জিনিসটা কিন্তু, এই যে পুরো ট্রেজার হান্টের বিষয়টা, এটা কিন্তু অ্যাকচুয়ালি লজিক্যাল এবং প্লজিবল রাখা হয়েছে। কারণ আমরা ট্রেলার লেভেলে কি মনে হচ্ছিল যে হয়তো একটা খুব স্ট্রং ফ্যান্টাসির এলিমেন্ট থাকতে চলেছে, উইদাউট স্পয়েলিং এনিথিং যে কনক্লুশনটা দেওয়া হয়েছে সেটা কিন্তু লজিক্যাল, ঠিক আছে? আমি স্পয়েল করছি না, আমি ভেতরে অবভিয়াসলি ঢুকবো না, বাট যে কনক্লুশনটা দেওয়া হয়েছে ইট মেক সেন্স। মানে গল্পের গরু কিন্তু গাছে উঠিয়ে দেয়নি, ঠিক আছে? তো সেটাও একটা ভালো করেছে। নেগেটিভ আমার কিছু জিনিস মনে হয়েছে। একটা তো যে সব জায়গায় যে লজিকটা কাজ করছে, এই যে যেটা বললাম যে এই যে সিকোয়েন্স অফ ইভেন্টসটা, যেটার থেকে ট্রেজার হান্টের যে বিষয়বস্তুটা, সেটা যে সব জায়গায় লজিক গ্যাপ কিছু কিছু জায়গায় কিন্তু আছে, সব জায়গায় যে লজিক্যালি এয়ার টাইট তা কিন্তু নয়। এবার এক্ষেত্রে আমার মনে হয়, যেহেতু এটা হেমেন্দ্র কুমার রায়ের কোনো ক্যানোনিক্যাল গল্প নয় এবং এটা অরিজিনাল গল্প লেখা হয়েছে, তো কিছু জায়গায় কিন্তু গ্লেয়ারিং লজিক গ্যাপস আছে। আর সিনেমার সেকেন্ড হাফে একটা বড় রকমের রিভিলেশন আছে, সেই রিভিলেশনটা কি আমি অবশ্যই বলবো না, বাট ওই রিভিলেশনটা বাই কনসেপ্ট ভালো। সমস্যাটা হয়েছিল যেভাবে সাজানো হয়েছিল, দে উইথহেল্ড টু মাচ ইনফরমেশন। তো লাস্টে গিয়ে ওই জিনিসটা, লাস্টে সেকেন্ড হাফটা, যদিও সেকেন্ড হাফটা ফার্স্ট হাফের থেকে বেটার, ফার্স্ট হাফে সেট আপ করা হয়েছিল, সেকেন্ড হাফে রিভিলেশনস গুলো আস্তে আস্তে আসছে, এটা ইন্টারেস্টিং হতে পারতো। বাট আরো যদি বেটার বিল্ড আপ দেওয়া হতো, ওটাকে যদি আরেকটু বেশিক্ষণ মিল্ক করা হতো, আরো বেটার বিল্ড আপ দেওয়া হতো, সেটা কিন্তু আরো বেটার রেজাল্ট আসতে পারতো। তো ওভারঅল কিছু মাইনর ফ্লজ আছে, বাট তা বাদ দিয়ে সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা হয়েছে। যেটা বললাম, কোনো এক্সট্রা অর্ডিনারি সিনেমা নয়, ফ্ললেস সিনেমা অবশ্যই নয়, দেয়ার আর ফ্লস, বাট ওভারঅল কিন্তু ইটস এ ডিসেন্ট ফিল্ম। আপনারা কিন্তু দেখতেই পারেন যদি আপনাদের এই জাতীয় মানে ট্রেজার হান্ট
বা একটু ডিটেকটিভ ঘেঁষা সিনেমা ভালো লাগে, সেগুলো টলিউড যা লাস্ট কয়েক বছরে বানাচ্ছে সেগুলোর বেশিরভাগগুলোর থেকেই কিন্তু অনেকটাই বেটার। তো ওভারঅল এই ছিল আমার রিভিউ। আপনারা যারা সিনেমাটা দেখতে গেছেন তাদের কেমন লাগলো জানাবেন, যারা এখনো দেখেননি তারা কিন্তু একবার দেখে আসতেই পারেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার। ধন্যবাদ।